আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সলিউশন করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায়টি হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে জীবজগৎ। প্রশ্নগুলো হচ্ছে: 1. বিজ্ঞান কি? 2. উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। 3. তোমাদের একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার দেওয়া আছে। এরূপ 50টি বইয়ের আয়তন কত? 4. আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত? এদের বৈশিষ্ট্য লিখো। 5. সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা। ছকে উল্লিখিত উদ্ভিদগুলো কোন ধরনের এবং তাদের বৈশিষ্ট্যগুলো লিখো। আমাদের প্রথম প্রশ্নটি ছিল বিজ্ঞান কি? উত্তর হলো, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়। বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। 2 নম্বর প্রশ্নটি ছিল উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার বৈজ্ঞানিক পরীক্ষার ধাপগুলো লিখো। পরীক্ষণ: বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা। পরীক্ষণ করতে যা যা দরকার: ছোট 2টি পাত্র, ফুল গাছের 2টি চারা, পানি ও শুকনা মাটি। পদ্ধতি: 1. সমস্যা নির্ধারণ করা। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করবে। ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? 2. জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। 3. আনুমানিক অথবা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। 4. পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাচ্ছ তা করতে পারবে না। 5. পরীক্ষণ: ছোট 2টি একই রকমের পাত্র নাও, মাটি বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছিদ্র করো। এবার শুকনা মাটি দিয়ে পাত্র 2টি ভরে নাও। এবার একই ধরনের 2টি চারা গাছ পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও, আরেকটি শুকনা রাখো। 2টি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে। 6. উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারপাশ 2টিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর অন্যটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ার কারণেই চারা গাছটি মারা গেছে। 7. ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। 3 নম্বরে বলা হয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এবং এরূপ 50টি বইয়ের আয়তন বের করতে হবে। উদ্দীপক অনুযায়ী বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বইয়ের প্রস্থ 15 সেন্টিমিটার এবং বইয়ের উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। এখন আমরা জানি ঘনবস্তুর আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। যেহেতু আমরা জানি যে বই একটি ঘনবস্তু, সেহেতু একটি বইয়ের আয়তন বের করতে হলে বইয়ের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতার মান বের করতে হবে। সুতরাং একটি বইয়ের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক সমান, এখানে দৈর্ঘ্য 20 দেওয়া আছে, 20 × 15 × 1 ঘন সেন্টিমিটার। ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 300 ঘন সেন্টিমিটার। যেহেতু একটি বইয়ের আয়তন 300 ঘন সেন্টিমিটার হয়েছে, অতএব এরও 50টি বইয়ের আয়তন হবে
300 × 50 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 15,000 ঘন সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা লিখতে এবং সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখতে। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এই রাজ্যের অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ হচ্ছে ইউগ্লেনা এবং অ্যামিবা ইত্যাদি। মাশরুম হলো পাঞ্জাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্য হলো এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের সাধারণত এককোষী বা বহুকোষী হয়। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। আমরা এগুলো ডিরেক্ট বই থেকে রাজ্যের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে পয়েন্ট আকারে লিখে নিও। পাঁচ নম্বরে কতগুলো উদ্ভিদের নাম বলা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে এই উদ্ভিদগুলো কোন জাতীয় উদ্ভিদ। প্রত্যেকটি উদ্ভিদই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, তাই আমরা সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনোটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের হয়, যথা নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে। এরাই কাঠ প্রদানকারী উদ্ভিদ। 1. নগ্নবীজী উদ্ভিদ। উদ্দীপকে উল্লিখিত সাইকাস উদ্ভিদটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। নগ্নবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। এর উদাহরণের মধ্যে রয়েছে সাইকাস, পাইনাস ইত্যাদি। সাইকাস বাদে বাকি যে উদ্ভিদগুলোর কথা বলা হয়েছে এই সবগুলোই আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ। আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ। এসব উদ্ভিদের ফুল ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরেই সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। আমরা তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি নিয়ে এসেছি তা আমরা সম্পূর্ণ বই থেকে সংগ্রহ করেছি। তোমরা নিজেরা বই পড়ে এবং তোমাদের নিজেদের মতো করে ভালোভাবে সাজিয়ে লিখবা, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইংলিশ অ্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং নতুন নতুন অ্যাসাইনমেন্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অনেক অনেক লাইক শেয়ার করে। আসসালামু আলাইকুম।